আচ্ছা বলো তো 2,30 ডিগ্রি ইকুয়াল টু √3,1 কীভাবে হবে? অথবা 4,60 ডিগ্রি ইকুয়াল টু যদি তোমাকে বলা হয় 2,√3, এটা কারেক্ট ইকুয়েশান, কীভাবে তুমি বুঝবে? এটা কি বিশ্বাস করবে কোনোভাবে? যদি বিশ্বাস করতে চাও অথবা না বিশ্বাস করতে চাও, আমাদের আজকের পুরো টিউটোরিয়ালটা দেখো, এই জিনিসের ব্যাখ্যা তুমি 100% পেয়ে যাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আশা করি প্রত্যেকেই সুস্থ আছি, সুস্থ থেকে আজকের লেকচারটাতে জয়েন করছি। তো ফার্স্ট অফ অল তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসো এবং 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 হচ্ছে কমেন্টে ফ্রেন্ডদেরকে একটু মেনশন জানো, যারা লাইভ ক্লাস এখন অ্যাটেন্ড করতে পারে নাই। ওকে, নোটিফিকেশান পায় নাই, অনেকের সমস্যা হচ্ছে নোটিফিকেশান পায় না, এটা একটা বড় সমস্যা, প্রত্যেক দিনই বলে। তো যারা নোটিফিকেশান পায় নাই তার জন্য হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন জানাও। আমরা দ্রুত আজকের লেকচারটা স্টার্ট করবো। চলে আসি সরলরেখা, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের কলেজ ম্যাথের জন্য, কলেজের ফার্স্ট ইয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের এই অধ্যায় থেকে কোয়েশ্চেন বোর্ড পরীক্ষায় এবং কলেজ পরীক্ষা আসেই আসে, অ্যান্ড তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টা অবশ্যই থাকবে। এই অধ্যায় কখনো মিস যায় না, অর্ধবার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টা থাকে, সব কলেজে থাকে। তো এই জন্য এই অধ্যায়টা খুব প্রায়োরিটি দিয়ে করতে হবে, আর এই অধ্যায়টা করলে তোমার অনেক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই অধ্যায়ের সাথে তোমাদের 9-10-এর কিছু কানেকশন আছে, এই জন্য এই অধ্যায়টা চুজ করা যে ফার্স্টলি এই অধ্যায়টা দিয়ে স্টার্ট করবো। ওকে, তো সেক্ষেত্রে সরলরেখা অধ্যায় আমাদের 3.1 এই যে অনুচ্ছেদটা আছে, চ্যাপ্টারটা আছে, 3.1-এর আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। এই স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু তোমরা অনেক ইজিলি জানো, অনেক বেশি পরিমাণে জানো। সেটা হচ্ছে যে কোনো গ্রাফ আঁকার কন্ডিশনে তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটো জিনিস নিয়ে তোমাদের অনেক আলোচনা গেছে, স্কুলে গেছে না? আচ্ছা, তো সেক্ষেত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ব্যাপারটাতে এই যে এক্স ও এক্স প্রাইম, এটাকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, এটাকে ওয়াই অক্ষ হিসেবে জানি। এই যে ও, এটাকে বাংলায় বলে কি? মূলবিন্দু। বাংলায় বলি এটাকে মূলবিন্দু, ইংলিশে বলা হয় অরিজিন। ওকে, ইংলিশে বলা হয় কি? অরিজিন। তো সেই অরিজিনের ও, সেই ও দ্বারা এখানে এটাকে ও দ্বারা প্রকাশ করছে। অনেকে হয়তো জানো না যে হচ্ছে এখানে এটাকে ও দ্বারা কেন প্রকাশ করতেছে। ও দ্বারা কেন প্রকাশ করতেছে? কারণ এটাকে বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় মূলবিন্দু। মূলবিন্দু কেন? কারণ এই বিন্দু থেকে যাবতীয় কাউন্টিং স্টার্ট হয়, এই জন্য এই বিন্দুটাকে বলা হয় মূলবিন্দু। আচ্ছা, মূলবিন্দুর ইংলিশ টার্ম হচ্ছে অরিজিন। অরিজিন, মূলবিন্দু, অরিজিনের ফার্স্ট অক্ষর হচ্ছে ও, সেজন্য এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ও দ্বারা। তো এই ও এর ক্ষেত্রে আমাদের স্থানাঙ্ক রীতি হচ্ছে 0,0, তাই না? মূলবিন্দু 0 থেকে কাউন্টিং স্টার্ট হচ্ছে। আচ্ছা, গেল এটা। সেকেন্ড কথা হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থা পার্টে দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করা হয় এক্স এবং ওয়াই এর মাধ্যমে, ওকে, এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করা হয় আর এবং থিটার মাধ্যমে। ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থা ইংলিশে বলে কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসীয় স্থানাঙ্ক মানে হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, আর পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে পোলার কোঅর্ডিনেটস। যারা ইংলিশ ভার্সন আছে চেষ্টা করবো আমি যতটুকু ইংলিশ ইউজ করা যায়। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে আমাদের এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরো এখানে একটা বিন্দু তুমি নিলা। আমি একটা সহজ এক্সাম্পল দেখাই। আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা পার্টে যে জিনিস নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্সেশন কিভাবে হয় এটা শিখতে হবে। অ্যান্ড সেম ওয়েতে পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক হতে কার্টেসীয় স্থানাঙ্কে কিভাবে কনভার্ট করা যায় সেই প্রসেসটা জানতে হবে, এবং এখান থেকে কোয়েশ্চেন্স পরীক্ষা আসে। এখান থেকে এমসিকিউর জন্য একটা কোয়েশ্চেন পাবা স্থানাঙ্কের রূপান্তর থেকে। ওকে, স্থানাঙ্ক ব্যবস্থার ফার্স্ট কনসেপ্ট স্থানাঙ্কের রূপান্তর। এই স্থানাঙ্কের রূপান্তর থেকে এমসিকিউ একটা কোয়েশ্চেন পাবা। ইভেন সৃজনশীলের কোয়েশ্চেন নম্বর কতে একটা কোয়েশ্চেন আসে। বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ এই স্থানাঙ্কের রূপান্তর থেকে আসে। মানে আজকের টপিক থেকে তুমি 1 মার্ক কোয়েশ্চেন 100% পরীক্ষার জন্য পেয়ে যাবে। ওকে, আমি বলে দিব যে কোন লেকচার থেকে কয়টা অ্যান্সার আসবে, কয়টা কোয়েশ্চেন আসবে, কত মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা লেকচারের ক্ষেত্রে তুমি মার্কস পাচ্ছ। আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে এবার দেখো, বুঝে শুনে একটু পড়তে হবে জন্যে। তো আমরা এবার এই কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক, এই দুই প্রকার স্থানাঙ্ক নিয়ে ডিটেলস জানবো। এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, কিভাবে কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট হচ্ছে, কিভাবে পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হচ্ছে, এই সিস্টেমটা সম্পর্কে আমরা জানবো। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, ধরো এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টকে তুমি ধরো যে পি অফ এক্স কমা ওয়াই দ্বারা এক্সপ্রেস করলাম। পি অফ এক্স কমা ওয়াই দ্বারা এক্সপ্রেস করলাম। এই যে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করছি, মানে হচ্ছে এটা কার্টেসীয় স্থানাঙ্ক। এটা তো বুঝতে পারতেছি। ওকে, সেকেন্ড কথা হচ্ছে এই এক্স কমা ওয়াই দ্বারা যে এক্সপ্রেস করলাম, এক্ষেত্রে ক্যালকুলেশনটা কি আসে? এই যে এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্বটা হচ্ছে কি ওয়াই, তাই না? ওকে, তো সেই জন্য এই স্থানাঙ্কটা আসলো এক্স কমা ওয়াই। তো এবার সেকেন্ড কথায় আসো, দেখো তো আমরা যে কাজটা করতেছি যে পি থেকে ধরো যে এটার সাথে একটা লম্ব টানলাম, পি এম লম্ব টানলাম। ওকে, পি থেকে ও এক্স রেখার উপর
পি এম লম্ব টানলাম। আচ্ছা, এই লম্ব টানার পর সেকেন্ড কাজটা যেটা করলাম সেটা হচ্ছে ও কমা পি যোগ করে দিলাম। সেকেন্ড কাজ হচ্ছে ও কমা পি যোগ করে দিলাম। তো এবার এখানে কি ঘটনা ঘটতেছে লক্ষ্য করো, সেক্ষেত্রে এইটাতে আহামরি কোনো ঘটনা ঘটে নাই, তো এই কাজটুকু করাই যায়। অ্যান্ড এক্ষেত্রে এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, এইটুকু শুধু আমরা বলতে পারতেছি যে ও পি এম একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার আমরা মেইন কাহিনীতে আসি, সেটা হচ্ছে প্রথমত কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, সেটার ক্যালকুলেশনটা হচ্ছে এগুলা, এটা আমরা জানি, প্রত্যেকে জানি, খুব নর্মাল একটা জিনিস বলা হয়েছে। এবার কথা হচ্ছে বলো যে পোলার স্থানাঙ্ক কি, ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো পোলার স্থানাঙ্ক কি সেটা একটু বলি। পোলার স্থানাঙ্কের যে এক্সপ্লেনেশন দেওয়া হয় সেটা হচ্ছে আমি আরেকটা ফিগার দিয়ে বলি যে এক্স অক্ষের সাথে, বুঝো কথাগুলা, এক্স অক্ষের সাথে যে কোনো একটা কোণ তুমি উৎপন্ন করে তুমি একটা লাইন টানলা, এবং সেই লাইন টানার পর সেখান থেকে যে কোনো একটা দূরত্ব কেটে নিলা, আর দূরত্ব কেটে নেওয়ার পর যে পয়েন্টটা আসছে ওই পয়েন্টটাকে এক্সপ্রেস করতেছি আর কমা থিটা দ্বারা, এবং এটাই হচ্ছে পোলার স্থানাঙ্কের প্রকাশ রূপ। অর্থাৎ এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে তুমি যদি থিটা বলো, আর এই যে ওপি এর যে দূরত্বটা, এই দূরত্বটাকে তুমি যদি আর বলো, তাহলে এই যে পয়েন্টটা আসলো এই পয়েন্টের আরেকটা পরিচয় এখন কি হয়ে যাবে, এই পয়েন্টের আরেকটা পরিচয় হয়ে যাবে আর কমা থিটা, যেখানে আর এর একটা ভ্যালু থাকবে, থিটার একটা ভ্যালু থাকবে। কত ভ্যালু আসবে সেটা আমরা একটু পরে জানতে পারবো, আগে বুঝে নাও যে আর কমা থিটাটা কিভাবে আসলো। ঠিক এভাবে আসলো যে হচ্ছে একটা কোণ করে একটা লাইন টানলাম, সেক্ষেত্রে আমি যদি একটা দূরত্ব কেটে নিই তাহলে যে পয়েন্টটা আসবে, এই কন্ডিশনের সিস্টেমে আমরা যে পয়েন্ট আইডেন্টিফাই করতেছি, আমি খুব সহজভাবে বলতেছি যাতে তুমি সহজভাবে বুঝো, এগুলো আরও অনেক রকমের ব্যাখ্যা আছে, ইজিয়েস্ট ব্যাখ্যাটা দিচ্ছি, তোমাকে তো জিনিসটা বুঝতে হবে, তাই না? অনেক ডিপলি বোঝাচ্ছে, আগে মেইন জিনিসটা যত সহজে বোঝা যায় সেই চেষ্টাটা আসলে করা হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে আর কমা থিটা আসলো, তো সেক্ষেত্রে এই পয়েন্টটা আর কমা থিটা, তাইলে একটু লক্ষ্য করো এই পয়েন্টের ক্ষেত্রে একবার বললাম এক্স কমা ওয়াই, আবার এই পয়েন্টটাকে দেখো একবার বলতেছি আর কমা থিটা, দুইটাই কারেক্ট, কিন্তু দুইটাকে দুই ওয়েতে বলা হয়েছে। এক্স কমা ওয়াই বলা হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সিস্টেমে, তাই না, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, আর কমা থিটা বলা হয়েছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সিস্টেমে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করব, এই যে এক্স কমা ওয়াই এবং আর কমা থিটার মধ্যে সম্পর্ক কি সেটা এস্টাবলিশ করব, এবং সেই সম্পর্ক এস্টাবলিশ করে আমরা অ্যাপ্লিকেশন দেখব যে এই সম্পর্ক অনুযায়ী আমরা কোনো একটা মান যদি দিয়ে দিই তাহলে সেটাকে কনভার্ট করা যায় কিনা, একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায় কিনা, বা গেলে কিভাবে কনভার্ট করতে হবে, কোন কোন শর্ত এটার মধ্যে আছে, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তোমরা অনেকে হয়তো ভেক্টর অধ্যায়টা শুরু করছো ফিজিক্সে, যারা কলেজের জন্য পড়াশোনা শুরু করছো, তো ওইখানে কিন্তু এই বেসিক জিনিসগুলো, যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো অলরেডি পড়ায় ফেলার কথা, সেগুলো তুমি আস্তে আস্তে জানবা, আরও ডিটেলসে জানবা। আচ্ছা, তো তাহলে এবার আমি এই দুটোর মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করি। দেখো, তো এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, সেই সমকোণী ত্রিভুজে, যে ত্রিভুজ ও পি এম এ, ওকে, এই সমকোণী ত্রিভুজে, আচ্ছা, তো ধরো তুমি এক্স দিয়ে আগে সম্পর্ক ক্রিয়েট করবা, তো এই জন্য তুমি অনুপাতের ক্ষেত্রে এক্সটাকে উপরে রাখলা, তারপর ধর আর এর মান তুমি জানো, আরটাকে নিচে রাখলা, ওকে, তো সেক্ষেত্রে এক্স বাই আর, এক্স হচ্ছে ভূমি, আর হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হয় বলো, যেহেতু থিটা এটা ধরছো সেজন্য এটা কিন্তু ভূমি, তাই না? আচ্ছা, এন্ড এর জন্য ভূমি কিভাবে চিনবো সেটা কিন্তু 9 10 এর বেসিক, ইন্টার বেসিক না। তো সেক্ষেত্রে দেখো এক্স হচ্ছে ভূমি আর আর হচ্ছে আমাদের অতিভুজ, তো এই কন্ডিশনে ভূমি বাই অতিভুজ সমান কি আসে, কস থিটা আসে, সেখান থেকে লিখতে পারতেছি এক্স ইকুয়াল টু আর কস থিটা। এই যে লাইনটা লিখলাম, এই লাইনের ক্ষেত্রে, এই ইকুয়েশনের ক্ষেত্রে লক্ষ্য করে আমাকে বলো, তুমি যদি এই আর এবং থিটার মান ইনপুট হিসেবে বসাও, আর এবং থিটার মান ইনপুট হিসেবে বসাও, আউটপুট হিসেবে কিসের মান পাবা, এক্স এর মান পাবা না? যেখানে বলো আর এবং থিটাকে কি বলতেছি আমরা, পোলার স্থানাঙ্কের প্রকাশ বলতেছি, অর্থাৎ তুমি পোলার স্থানাঙ্কের মান এখানে বসাইলা, আউটপুট হিসেবে এক্স পাচ্ছ, সেই এক্সকে বলতেছি কার্তেশীয় স্থানাঙ্কের কন্ডিশন পেয়ে যাচ্ছ। এগুলো আমরা ম্যাথ করবো, একটু পরে ম্যাথ করবো, আমরা আরেকটু ক্যালকুলেশন শিখে নিই। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের এক্স বাই কন্ডিশনে দিলাম, এবার ধরো তুমি ওয়াই এর মান জানো, সেজন্য তুমি ওয়াইটাকে উপরে রাখলা, ওয়াই এর মান বের করবা, ধরো যে ওয়াই এর উপরে রাখলা, আর আর এর মান তুমি জানো, সেজন্য আরটাকে নিচে রাখলা, ওয়াই বাই আর, যেখানে ওয়াই হচ্ছে লম্ব, আর হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি আসবে, সাইন থিটা আসবে। তাহলে সেখান থেকে বলো ওয়াই ইকুয়াল টু কি থাকতেছে, আর সাইন থিটা থাকবে, তাই না? ওয়াই ইকুয়াল টু থাকতেছে আর সাইন থিটা। তো এই যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা লিখলাম, এই কোয়েশনে ইনপুট হিসেবে তুমি যদি আর এবং থিটার মান বসাও, মানে পোলার স্থানাঙ্কের মান বসাও, আউটপুট হিসেবে কার্তেশীয় স্থানাঙ্ক ওয়াই এর মান পাচ্ছ। তো কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করতেছি এক্স এবং ওয়াই এর মাধ্যমে, সেই এক্স এবং ওয়াই দুইটা ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি, অ্যান্ড এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে,
কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করার সূত্র ইকুয়েশনস যেটা আমরা ফলো করবো ম্যাথ করার সময়, সহজে তোমার মুখস্থ হয়ে যাবে, টেনশনে কিছু নাই। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এবার আমরা অল্টারনেটিভ কার্তেশীয় থেকে পোলারে কিভাবে কনভার্ট করতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। ওকে, সেটা নিয়ে একটু আলোচনা করবো, একটু লক্ষ্য করে দেখো, আমি একটু মুছে ফেললাম এটুকু। তো খুব সহজ ব্যাখ্যা, আসলে বুঝতে পারলে খুব সহজ। ধরো এটাকে ইকুয়েশন নাম্বার 1 এবং এটাকে ইকুয়েশন নাম্বার 2 দেওয়া হয়েছে। ওকে, তো এবার কথা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তুমি যদি করো, ঠিক আছে, তাহলে কি হয়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলো আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই এটা হয় না যে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না, এটা হয় না বলো। তাহলে এবার একটু লক্ষ্য করে আমাকে বলো যে আর স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারতেছি। তাহলে এবার কথা হচ্ছে আর ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। এই ইকুয়েশনে ইনপুট হিসেবে তুমি কিসের মান বসাতে পারতেছো, এক্স এবং ওয়াই এর মান বসাতে পারতেছো, আর আউটপুট হিসেবে কিসের মান পাচ্ছ, আর এর মান পাচ্ছ, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট, কার্তেশীয় স্থানাঙ্ক, আর আর হচ্ছে পোলার কোঅর্ডিনেট বা পোলার স্থানাঙ্ক, তাই না। তো সেই হিসেবে আমাদের আর এর মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের আর এর মান বের করার সিস্টেম। এবার ধরো পোলার স্থানাঙ্কের আমরা থিটা এর মান বের করব, এটা আরও সহজ সিস্টেম। আমি আশা করি এই টোটালটুকু তোমরা বুঝতে পারতেছো, এটা আরও সহজ সিস্টেম। আমি সেই সিস্টেমটা তোমাকে ব্যাখ্যা দিচ্ছি, দেখো। ওকে, পোলার স্থানাঙ্ক রীতি ব্যবস্থা ব্যাখ্যা দিচ্ছি, দেখো, লক্ষ্য করো। তো সেক্ষেত্রে এবার যে 1 এবং 2, ধরো তুমি 2 ভাগ 1 করলা, 2 ভাগ যদি 1 করো, তো সেই কন্ডিশনে কি পাচ্ছ, 2 ভাগ 1 ওয়াই বাই এক্স, তাই না, ওয়াই বাই এক্স ইকুয়াল টু হচ্ছে কি হচ্ছে বলতো, আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা, তাই না, লিখে ফেলতেছি আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা, তাই না, আর আর কাটা যায়, তাইলে বলো টেন থিটা ইকুয়াল টু কি আসতেছে, ওয়াই বাই এক্স আসতেছে। সুতরাং থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স আসতেছে, তাই না, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স আসতেছে। এই যে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই কন্ডিশনে লক্ষ্য করো ওয়াই এবং এক্স এর মান তুমি বসাচ্ছ, কিসের মান পাচ্ছ, থিটার মান পাচ্ছ। সেই যে থিটা কি ছিল, পোলার স্থানাঙ্কের থিটা, আর যে এক্স এবং ওয়াই কি ছিল, কার্তেশীয় স্থানাঙ্কের এক্স এবং ওয়াই, তাই না। আশা করি জিনিসটা শিখে গেছো। তাহলে আমি এবার এটাকে একটু সামারাইজ করি, লক্ষ্য করো। সেটা হচ্ছে কি, যদি তুমি এই যে আমাদের এক্স এবং ওয়াই এর ইকুয়েশন দুইটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর তারপর হচ্ছে আর এবং থিটার ইকুয়েশন দুইটা, আর ইকুয়াল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই 4টা সূত্র নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। এই 4টা সূত্র পারলে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের রূপান্তর বা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কের রূপান্তর তোমার কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে জিনিসটা একটু মুছে ফেলার পর আমি এখানে শর্টলি ইকুয়েশন লিখি, লেখার পরে আমি তোমাদেরকে ম্যাথ করাবো এখন, ঠিক আছে। শর্টলি ইকুয়েশন লিখি, লেখার পরে তোমাদেরকে ম্যাথ করাবো। সূত্রগুলো আমি আবার একটু শর্টলি লিখে রাখতেছি। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাই না, প্রথম দুটো সূত্র। ওকে, তারপর হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এই আর ইকুয়াল টু যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, এই কন্ডিশনে এর আগের লাইনে তো আর স্কোয়ার ছিল, তো আর স্কোয়ার যদি ছিল যেহেতু, তো সেক্ষেত্রে এখানে স্কোয়ার উঠে দেওয়ার পর এখানে প্লাস মাইনাস কেন লিখলাম না, তাই না। তো এটা সহজ ব্যাখ্যা, সেটা হচ্ছে কি, এখানে এই যে এই আর হচ্ছে একটা দূরত্ব বোঝাচ্ছে, তাই না, মূল বিন্দু হতে যে বিন্দুটা তুমি বের করবা, কোঅর্ডিনেটটা বের করবা, তাই না, ধরো এই বিন্দুর দূরত্বটা বের করবা, এটা হচ্ছে সেই দূরত্ব আর দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তুমি কখনো বলতে শুনছো যে আমি -10 মিটার দূরত্ব থেকে আসলাম বা -20 মিটার দূরত্বে যাব, এটা কখনো বলতে শুনছো? অবশ্যই শুনো নাই। তো সেক্ষেত্রে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, আর যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, এই জন্য এই কন্ডিশনে আর এর ক্ষেত্রে স্কোয়ার উঠিয়ে দিলে কি হবে না, প্লাস মাইনাস হবে না। সেকেন্ড ব্যাখ্যাটা বলি, এই যে প্লাস মাইনাস না দেওয়ার জন্য, যে মাইনাস না আসার জন্য আরও অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে। সেকেন্ড ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে দেখো, এই যে এখানে এক্স এবং ওয়াই, বুঝো কথাগুলা, ধরো এক্স এর মান মাইনাস, দুইটা কিন্তু বাস্তব সংখ্যা, এক্স এবং ওয়াই দুইটাই বাস্তব সংখ্যা, এই শর্তে যে এক্স এর মান ধরো যে মাইনাসের একটা সংখ্যা, ওয়াই এর মানও একটা মাইনাস মান। তো এক্স এর মান যদিও মাইনাসও হয়, স্কোয়ার করার কারণে এটার ভ্যালু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না। আবার ওয়াই এর মান যদি মাইনাসও হয়, স্কোয়ার করার কারণে প্লাস হয়ে যাবে না। তার মানে এটা একটা প্লাস সংখ্যা, এটা একটা প্লাস সংখ্যা। তো দুইটা প্লাস সংখ্যা মানে ধনাত্মক সংখ্যাকে তুমি যোগ করতেছো, যোগ করার পর তো ধনাত্মক রেজাল্টই পাওয়া যাবে, তাকে রুট ওভার করতেছো, সেক্ষেত্রে
ধনাত্মক রেজাল্টই পাওয়া যাবে, এই ক্ষেত্রে ঋণাত্মক রেজাল্ট আসার কোনো চান্স নেই। কারণ কি? কারণ হচ্ছে দুইটার বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। ঠিক সেই জন্য এখানে স্কোয়ার উঠানোর পরও মাইনাস দেওয়া হয় না। এই ব্যাখ্যাগুলো কিন্তু তোমাকে জানতে হবে ম্যাথটাকে আরও ভালোভাবে বোঝার জন্য, কারণ এই ইন্টার লেভেলে ম্যাথ কমপ্লিটলি বেসিকের উপর চলে। আমরা অনেকগুলো থিওরি পড়াবো, তার প্রেক্ষিতে অ্যাপ্লিকেশন অনুযায়ী ম্যাথ করাই দিব, বইয়ের সব ম্যাথই করাই দিব লেকচারগুলোতে। কিন্তু এক একটা ম্যাথের ধরন এক এক রকম, অ্যান্ড প্রচুর ম্যাথ, স্কুলের ম্যাথের সাথে কলেজের ম্যাথ আকাশ পাতাল পার্থক্য, বুঝতে পারতেছি। কারণ সিলেবাসও অনেক বড়, এই জন্য তোমাকে যে ডিরেকশনগুলো দিব সেই ডিরেকশন অনুযায়ী তোমার কাজই হবে একটা, যা যা পড়তে বলবো, যেভাবে পড়তে বলবো ঠিক সেভাবে পড়ে পড়াগুলো কমপ্লিট করে রাখবা, তাহলে জাস্ট টাইমের মধ্যে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে মেইন কথা। কারণ আমরা বিগত অনেক বছর ধরে পড়াচ্ছি কলেজের ম্যাথ, একাডেমিক ম্যাথ, অ্যাডমিশন ম্যাথ অনেক বছর ধরে পড়াচ্ছি। আমরা জানি কোন ফরম্যাটে পড়াইলে তোমার রেজাল্ট অনেক ভালো আসবে। সো তোমার কাজ হচ্ছে ইনস্ট্রাকশনস ফলো করে ঠিক মতো পড়াগুলা কমপ্লিট করে রাখা। হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলা কমপ্লিট করে রাখা, তাহলে জাস্ট টাইমের মধ্যে তোমার একদম কোনো টেনশন নাই, ফুল সিলেবাস তোমার সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে কথাটা? আচ্ছা, তো এবার তাহলে আমি এবার কোয়েশ্চেন্স পার্টে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা সূত্রগুলো শিখলাম, থিওরি শিখলাম, এটার অ্যাপ্লিকেশনে যাচ্ছি। তো সেই অ্যাপ্লিকেশন পার্টে যাচ্ছি। দেখো অ্যাপ্লিকেশনটা, আশা করি কেউ বোর হচ্ছে না। আমি এখনই তোমাকে ম্যাথ দিব করার জন্যে। ওকে, তোমার খাতা কলম নিয়ে রেডি থাকবা, আর অঙ্কটা বুঝো। এই অঙ্কটা বোঝার পর এই অঙ্কের অনুরূপ একটা ম্যাথ তোমাকে দেওয়া হবে, সেই ম্যাথটা তোমাকে করতে হবে। আচ্ছা, তো তাহলে ধরো তোমাকে কোয়েশ্চেনে বললো 1,√3। ওকে, এই যে এটা কি 1 হচ্ছে x এর মান, √3 y এর মান, মানে এই স্থানাঙ্ক রীতি হচ্ছে কি কার্টেসীয় স্থানাঙ্ক রীতি। এটাকে ধরো তোমাকে বললো r এবং থিটাতে কনভার্ট করো, 1,√3 কে r এবং থিটাতে কনভার্ট করো। তো সেক্ষেত্রে আমরা ইজিলি জানি, সুতরাং r হচ্ছে √x² + y², তাই না? স্কোয়ার রুট বাদ যাচ্ছে, 1 + 3 হচ্ছে 4, √4 সমান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 2। আর থিটা হচ্ছে tan ইনভার্স y/x, y মান হচ্ছে কত? √3, tan ইনভার্স √3/1। তাহলে এখানে কি আসে? tan ইনভার্স √3, তাই না? tan ইনভার্স যেহেতু √3 আসছে, বলো √3 tan কত ডিগ্রি মান? বলো tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান √3, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো 60 ডিগ্রিকে, এগুলোকে আসলে আমরা রেডিয়ান আকারে লিখি। এই যে রেডিয়ান 60 ডিগ্রিকে লেখা যায় π/3, 60 ডিগ্রিকে কি লেখা যায়? π/3, 180/3 60। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো এখানে এটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে এই যে tan ইনভার্স লেখা আছে এখানে, এই যে tan ইনভার্স এবং tan বাদ হয়ে যাবে, tan ইনভার্স এবং tan বাদ হয়ে যাবে, থাকবে কত? π/3। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 2, দেখা যাচ্ছে কিনা কি জানি, অ্যান্সার হচ্ছে 2, π/3। ওকে, এটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার, বুঝতে পারতেছি। আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, দেওয়ার পর আমি কমেন্টগুলো চেক করব, তারপর তোমাদের আবার বাকি কোয়েশ্চেনের অ্যান্সার দিব। ওকে, আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করে দিচ্ছি। ধরো কোয়েশ্চেনটা হচ্ছে যে 1,1 এটাকে r এবং থিটাতে কনভার্ট করো। 1,1 এই কোশ্চেনটাকে আর এবং থিটাতে কনভার্ট করো। 1 হচ্ছে x এর মান, বাকি y, আর পরের 1 হচ্ছে y এর মান। তো সেক্ষেত্রে r এর মান হবে কত? বুঝো কথাগুলো, এই যে x² + y²। তোমার পড়া কিন্তু ক্লাসে শেষ হয়ে যাবে, ম্যাক্সিমাম পড়া আমি এমনভাবে ক্লাসগুলো নিব, অলওয়েজ যেভাবে নেই। ওকে, বইয়ের সবগুলো ম্যাথই করাই দিই, অ্যান্ড লেকচার শিটও তোমাকে দিয়ে দিব বইয়ের। আজকে একটু পরে আমি লেকচার শিটে তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দিব, শর্ট লেকচার শিট যেটা দিব 3.1 থেকে 3.4 এই অংশটুকুর উপর। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হবে এখানে? এই যে আমাদের পড়াগুলো অনেকটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তোমরা যাতে পড়াটা মনে থাকে তার জন্য খাতায় নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা, তাহলে দেখবো যে বিন্দাস পড়া শেষ হয়ে গেছে। আর এখন একটু পরে লেকচার শিটের যে পোস্টটা দিব, সেই পোস্টের নিচে হচ্ছে তুমি হোমওয়ার্কের কোশ্চেনগুলো খাতার মধ্যে করে সেটা ছবি হচ্ছে ওইখানে কমেন্ট করে দিবা, তাহলে আমি পরে আবার চেক করে নিব না। আচ্ছা, অথবা আমাকে আইডিতে মেসেঞ্জারে জানাতে পারো, ঠিক আছে? ওকে, তো সেক্ষেত্রে দেখো এই জায়গায় কত আসে? √2, ঠিক আছে না? তো r = আসতেছে আমাদের √1² + 1² √2 আসতেছে। ওকে, আর থিটার ভ্যালু হবে কি এখানে? থিটা হচ্ছে tan ইনভার্স y/x, y এর মান হচ্ছে 1, x এর মান 1, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এখানে tan ইনভার্স 1 আসতেছে, 1 মানে tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4, তাই না? 45 ডিগ্রি মানে হচ্ছে কত? π/4, 180/4 45 হয়। আচ্ছা, এই বেসিক জিনিসগুলো যদি আটকে যাও সমস্যার কিছু নাই, অনেক ম্যাথ করা হবে, তুমি ইজিলি রেডিয়ানের এই কনভারসেশনটা বুঝে যাবা, একেবারে টেনশন নেওয়ার কিছু নাই। সো tan ইনভার্স এবং tan বাদ যাচ্ছে, থাকতেছে কত? π/4। তার মানে অ্যান্সার হচ্ছে √2, π/4, অ্যান্সার হচ্ছে √2, π/4। আচ্ছা, আমাকে এটা জানাবে যে এটা এই দুইটা কোশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে কিনা, কোশ্চেন 1, কোশ্চেন 2। ওকে, এন্ড আমি তোমাকে কোশ্চেন 3 দিচ্ছি এখন করার জন্য, কোশ্চেন 3 দিচ্ছি। কোশ্চেন 3 হচ্ছে, কোশ্চেন 3 এখন করবা, করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবা। কোশ্চেন 3 হচ্ছে √3, 1, এটার ক্ষেত্রে আমাদের
আর এবং থিটার ভ্যালু কত হবে, ঠিক আছে। আমরা ক্লাসের মধ্যে এরকম আমি যখন রেগুলার ব্যাচগুলো পড়াই, একাডেমিকের ব্যাচগুলো ফার্মগেটে বা মিরপুরে বা সিদ্ধেশ্বরীতে যখন পড়াই, একই অবস্থা করা হয় যে কয়েকটা ম্যাথ করানোর পর তোমাকে ইনস্ট্যান্ট করতে দেওয়া হয়, যাতে তোমার পড়াটা কতটুকু হয়েছে সেটা যেন বোঝা যায়। তো সেই জন্য এখানেও কিন্তু লাইভ ক্লাসগুলোতে সানরাইজের এখানে আমরা যে ক্লাসগুলো নিব ফুল কোর্স লাইভে যাবে, অনলাইনে যাবে। করোনা যদি শেষও হয়ে যায় ইনশাল্লাহ অনলাইনে আমাদের প্রোগ্রামটা চলবে। তো সেক্ষেত্রে তোমার আদার্স পয়েন্টে দৌড়াদৌড়ির দরকার হচ্ছে না, রিল্যাক্সে পড়তে পারতেছো। তো কাজ হবে কি ইনস্ট্রাকশনসগুলো ফলো করে পড়াগুলো কমপ্লিট করে রাখা। আচ্ছা, তো একই ফরম্যাটে তোমাকে আমরা যে যে ফ্যাসিলিটিস একাডেমিক ব্যাচগুলোতে দিতাম সেম ফ্যাসিলিটিস তোমরা অনলাইনের ব্যাচগুলোতে পাবা, টেনশনের কিছু নেই। আর বড় ফ্যাসিলিটিস পাবা, তোমাদের পেমেন্টটা কম যাচ্ছে, তাই না, বা রাস্তায় যাতায়াতটা সেভ হয়ে যাচ্ছে, একটু আরামে বাসায় বসে বসে ক্লাসটা করতে পারতেছো। আবার কোনো একটা অংশ না বুঝলে সেটা আবার দেখে নিতে পারতেছো, কোনো একটা লেকচার মিস হয়ে গেলে সেটা আবার ভিডিওটা দেখে নিতে পারতেছো। এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু অনলাইনের প্রোগ্রামের মধ্যে তুমি পাচ্ছ, এক্সট্রা পাচ্ছ, যেটা আবার অফলাইনে একাডেমিক প্রোগ্রামে পাইতা না, তাই না। তো এই জন্য অনলাইনের প্রতি একটা ভালোবাসা তোমার চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কী হবে আমাকে জানাও, আমি কমেন্টগুলো একটু দেখে তারপর তোমাকে বলতেছি কাদের অ্যান্সার কারেক্ট আসে। তো সেক্ষেত্রে এবার আমরা দেখো ক্লাসগুলোতে আমরা আসি, এরপরে ক্লাসগুলোতে আসি। আমি আশা করি এই টোটালটুকু নিয়ে কোনো সমস্যা নেই, টোটালটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, তো কারো কোনো ব্যাপার যদি অ্যাডিশনালি জানতে চাও থাকে আমাকে ইনবক্স করতে পারো বা কমেন্টে জানাতে পারো, অথবা কোনো না কোনোভাবে যোগাযোগ করতে পারো। বাট মেইন কথা হচ্ছে আমরা এখানে অনলাইনে ইনশাল্লাহ ফুল প্রোগ্রাম সুন্দরভাবে টেলিকাস্ট করব, কমপ্লিট করব, তোমাদের এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে এবার আমরা তোমাদের পরে কোশ্চেন আসি। দেখো পরে কোশ্চেন আসি, কোশ্চেন 3 গেলো। এরপরে কোশ্চেন আমাদের সানরাইজ থেকে যে প্রোগ্রামটা আয়োজন করা আছে কলেজ ম্যাথ স্পেসিফিক ম্যাথের ক্লাসগুলো, ইনশাল্লাহ আমি ফুল ক্লাসগুলো নিব, তোমাদের এটা নিয়ে একেবারে টেনশনের কিছু নাই। তোমরা জাস্ট ইনস্ট্রাকশনস অনুযায়ী ক্লাসগুলো কমপ্লিট করবে, কন্টিনিউ করবে, করে হোমওয়ার্কগুলো জমা দিয়ে একটা ভালো প্রিপারেশন ম্যাথের প্রথম থেকে নিয়ে নিবে। অ্যান্ড টার্গেটটা থাকবে, অ্যান্ড আমি যেভাবে পড়াবো 100% আমরা যদি অ্যাডমিশনের ক্লাসগুলো অনেক বেশি পরিমাণে নিই, বুয়েট অ্যাডমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, তো এমনভাবে তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে প্রথম থেকেই, যার ফলে কি হবে সুবিধা, সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন লেভেলটা ঠিক বুয়েট স্ট্যান্ডার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড এই লেভেলের হয়ে যাবে। তুমি ইজিলি ওই কোশ্চেন্সগুলো পর্যন্ত যে নলেজ দরকার ওইটা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। সেই জন্য তোমার কাজ হবে কি, যেভাবে পড়াচ্ছি, যা করতে বলতেছি, এই জিনিসগুলা ঠিক মতো ফলো করে কন্টিনিউ করা। আচ্ছা, তাহলে আমি এবার পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো পরের কোশ্চেন যাচ্ছি। এখানে কথা হচ্ছে আমাদের একটু আগে যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম, এই কোশ্চেন এটা হচ্ছে থিটার মান আর এই দূরত্ব হচ্ছে আর এর মান, সেই কন্ডিশনে আর কমা থিটা এখানে আসছে, তাই না, আর কমা থিটা এখানে আসছে। এখন দেখো আমি তোমাদেরকে আরো কয়েকটা কেস দেখাই। ওইটা ছিল ফার্স্ট কেস, যে কন্ডিশনে আমাদের সহজভাবে অঙ্কটা হয়ে গেছে। অ্যান্ড সেক্ষেত্রে বিন্দুটা কিন্তু এই চতুর্ভাগে ছিল, তাই না, 1,1 চতুর্ভাগ নিয়মের ব্যাপারটা যদি কনফিউজড হয়ে থাকো আমি সহজে বলি, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, তাই না। এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ কোঅর্ডিনেট সিস্টেম, তাই না। কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের স্থানাঙ্ক রীতিগুলো এভাবে আসে। তো আমরা এতক্ষণ ধরে যে 3টা কোয়েশ্চেন করাইলাম, ম্যাক্সিমামেরই অ্যান্সার ঠিক আছে বা সবারই অ্যান্সার ঠিক আছে দেখলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে স্থানাঙ্ক রীতিতে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য, যেখানে এক্স এর মানও প্লাস ছিল, ওয়াই এর মানও প্লাস ছিল, অ্যান্ড সেক্ষেত্রে থিটার ভ্যালু কি ছিল 0 থেকে 90 এর মধ্যে পড়তেছিল। এখন যদি সেটটা সেকেন্ড চতুর্ভাগে যায় বা থার্ড চতুর্ভাগে যায় বা ফোর্থ চতুর্ভাগে যায়, তাহলে কিন্তু কাহিনী আছে, একটা নির্দিষ্ট রুলস ফলো করে তোমাকে থিটার ভ্যালু লিখতে হবে। আচ্ছা, তো সেই রুলসটা কি সেটা একটা এক্সপ্লেনেশন আমি দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনো, একটু মনোযোগ দিয়ে দেখো জিনিসটা। তো এই কন্ডিশনে ধরো যে হচ্ছে আমি স্থানাঙ্ক দিলাম -1, ওকে, -1, ওকে। কোয়েশ্চেন নাম্বার ধরো যে 4, -1, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করতে হবে, আর এবং থিটার মান বের করতে হবে। আর এর মান নিয়ে কারো কোনো ভুল হয় না, সবাই পারে। আর এর মান আমি দেখাচ্ছি না, তোমরা করে নিবা। থিটার মানের মধ্যে কাহিনী হয়, থিটার মানটা বোঝা লাগে। তো সেই থিটার মানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো থিটার মানের ক্ষেত্রে লক্ষ্য করো -1, এটা কিন্তু কোন চতুর্ভাগে পড়বে, ধরো এটা হচ্ছে -1, তাই না, যে সেকেন্ড চতুর্ভাগে পড়তেছে। তো এই কন্ডিশনে থিটার মানটা এখানে আসবে না, বলো, এটা হচ্ছে সেই থিটার মান। থিটার মানটা কোথায় আসবে, সেকেন্ড চতুর্ভাগের ক্ষেত্রে এইটা আসবে, তাই না, এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো, তুমি যদি এই সূত্র দিয়ে করো, থিটা = tan ইনভার্স y/x, যেটা আগের লাইন হচ্ছে tan θ
বলো টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ওয়াই মান √3, এক্স এর মান -1, তারপর তো আমরা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখতাম, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এখানে কি আসে, -√3 আসে। -√3 সমান কত লিখতে পারো, যে 10 -√3 সমান কত ডিগ্রি, 10 -60 ডিগ্রি, তাই না? আমি তোমাদেরকে যে ডিগ্রিতে হিসাব করে দেখাচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো। ওকে, -60 ডিগ্রি, তাহলে এ পাশে 10 এ পাশে 10 বাদ যায়। থিটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারতেছো, থিটা ইকুয়াল টু লিখতে পারতেছো -60 ডিগ্রি, তাই না? তোমাদের সবারই অ্যান্সার এটা আসে যে থিটা ইকুয়াল টু 10 ইনভার্স 10 -60 ডিগ্রি আসতো। আমি যদি কোশ্চেন এটা করতে দিতাম অ্যান্সার সবারই -60 ডিগ্রি আসতো, যেটা অবশ্যই ভুল। কেন ভুল একটু দেখে বলো, এই যে থিটার মান, এই থিটার মান কোনোভাবে -60 ডিগ্রি আসার সম্ভাবনা আছে? কোনোভাবে আসা সম্ভব না। তাহলে কথা হচ্ছে কীভাবে আসছে, তাই না? কিভাবে এই অংশটুকুর মান -60 ডিগ্রি আসছে? আমরা তো ম্যাথমেটিক্যালি করলাম, ঠিকই তো আছে। তো সেক্ষেত্রে দেখো কাহিনী কোন জায়গায় প্যাচ খাইছে সেটা একটু দেখো। সেটা হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি আমি এই বরাবর বর্ধিত করি, ঠিক আছে, এই বরাবর বর্ধিত করি, তো সেই কন্ডিশনে দেখো আমি তোমাকে একটু বলি, এবার বর্ধিত করি, সেই কন্ডিশনে এই যে এখানের যে কোণটা আসছে, এই কোণের মান হবে -60 ডিগ্রি। ওকে, এই কোণের মান হবে -60 ডিগ্রি, যেটা তোমার এখানে ক্যালকুলেশন আসছে। তো তোমার পজিশন তো এখানে না, তোমার পজিশন হচ্ছে এই জায়গায়। তার মানে তোমার বেসিক ক্যালকুলেশন দিয়ে যখন তুমি করতেছো, রেগুলার সূত্র দিয়ে যখন তুমি করতেছো, সেই সূত্র দিয়ে করলে থিটার মান -60 ডিগ্রি আসে। সেটা আসলে কোনটা ইন্ডিকেট করে, এই চতুর্ভাগটা ইন্ডিকেট করে। ওকে, তো আমাদের তো অবস্থান এই জায়গায় না, তার মানে আমাকে এই জায়গা থেকে রোটেট করে, কোনখানে আসতে হবে, এখানে আসতে হবে না? তার মানে এখান থেকে রোটেট করে এখানে আসতে হবে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে আমাকে বুঝিয়ে বলো, কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? এখান থেকে রোটেট করে এখানে আসবো, 180 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে। তার মানে এই অ্যাঙ্গেলের সাথে কত যোগ করতে হবে? 180 ডিগ্রি যোগ করতে হবে, সমান আসবে 120 ডিগ্রি। এবং এই 120 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের থিটার মানের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো এখন কথা হচ্ছে লিখবো কিভাবে, তাই না? যে আমাদের তো ব্যাপারটা বুঝলাম যে হচ্ছে ঠিক আছে, এখানে 180 ডিগ্রি যোগ করতে হয়। তাহলে রেগুলার কন্ডিশন কি হবে? রেগুলার কন্ডিশন হবে যখন বিন্দুটা সেকেন্ড চতুর্ভাগে যাবে, তখন দেখো এই যে 180 না, এই যে 180 আমাদের 180, তাই না? 180 মানে কি পাই না? আর এখানে কত -60 ডিগ্রি না? এই -60কে থিটা বলতে পারো। তাহলে 180 - থিটা, এটা লেখা যায় না? এভাবে লেখা যায়। অর্থাৎ সামারাইজ কথা বলি, যদি বিন্দুটা সেকেন্ড চতুর্ভাগে পড়ে, তাহলে আমাদের থিটার শর্ত যাবে পাই মাইনাস থিটা। ওকে, থিটার শর্ত যাবে পাই মাইনাস থিটা। এই জিনিসটা এভাবে মনে রাখতে বলা হচ্ছে, এই জিনিসটা এভাবে মনে রাখবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি ম্যাথটা কিভাবে করব? ম্যাথ করার যে কৌশলটা আছে সেই কৌশলটা তোমাদেরকে আমি বলি, লক্ষ্য করো। ওকে, মনোযোগ দিয়ে শুনো, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। লিখবো এভাবে, লেখার কৌশল হচ্ছে এভাবে, দেখো লিখবো এভাবে যে যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা কোন চতুর্ভাগে দেখে তোমাকে চতুর্ভাগ চিনতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, লিখবো এভাবে। তারপরে সুতরাং থিটা ইকুয়াল টু, বুঝো এই যে 180 মাইনাস থিটা না, আর থিটা সমান কি জানি, টেন ইনভার্স ওয়াই বাই এক্স জানি। থিটা ইকুয়াল টু হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অ্যান্ড এখানে মডুলাস দিব যাতে কি না হয়, এইটুকুর জন্য আলাদা করে কোনো চিহ্ন না আসে। কারণ তোমার এখানে যেহেতু এক্স এর মান মাইনাস আছে, তুমি যদি -x বসাও, পরম মান না দাও, তাহলে মাইনাস আসবে ভিতরে, তখন আবার শর্ত চেঞ্জ হয়ে যাবে। আর এই যে তাহলে এখানে কথা হচ্ছে কেন চিহ্ন নিব না, তার কারণ হচ্ছে এই মাইনাসের চিহ্নটা অলরেডি এই শর্তে চলে আসছে, সেকেন্ড চতুর্ভাগের শর্তে চলে আসছে। এই যে আমি লিখছি সেকেন্ড চতুর্ভাগ, মানে মাইনাস দ্বারা সেকেন্ড চতুর্ভাগ বোঝাচ্ছে, আর সেই মাইনাসের কারণে সূত্রটা এটা লেখা হয়েছে, এই জন্য এই ভিতরে আর আলাদা করে মাইনাসের ব্যাখ্যা আসবে না। আচ্ছা, তাহলে লেখার কৌশল দেখো, সামারাইজ কথা কি, এত যায় ঝামেলার কিছু নয়, বেশি বুঝতে গেলে যদি কষ্ট হয়, সহজ কথা সহজে মনে রাখবো, যদি বিন্দুটা সেকেন্ড চতুর্ভাগে পড়ে তাহলে আমাদের শর্ত আসবে পাই মাইনাস থিটা। ঠিক আছে, এইভাবে মনে রাখো, যত ইজিলি মনে রাখতে পারবা পরীক্ষা তত সহজে অ্যান্সার লিখতে পারবা। তুমি তো ব্যাখ্যা দেখছোই, ওকে, আরেকটু চিন্তা করলে ব্যাখ্যাটা মাথায় সেট হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আর আমি তো অনেকবার ব্যাখ্যাগুলো দিব। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে কি আসবে, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই মান হচ্ছে √3, এক্স এর মান হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, পাই মাইনাস টেন ইনভার্স √3, তাহলে এবার কথা হচ্ছে বলো, পরের লাইনে পাই মাইনাস টেন ইনভার্স √3 সমান কত ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি মানে হচ্ছে কত, পাই/3। তাহলে বিয়োগ করলে হবে 2π/3, 2π/3 মানে কিন্তু 120 ডিগ্রি, যেটা একটু আগে বের করছিলাম। 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, আমরা রেডিয়ানে ক্যালকুলেশন করছি। ওকে, রেডিয়ানে ক্যালকুলেশন করলে 2π/3 আর
পাইয়ের জায়গায় 180 বসালে ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, আর সেক্ষেত্রে সেটা আসবে কত 120 ডিগ্রি আসবে কাটাকাটি করার পর। তো দ্বিতীয় চতুর্ভাগ হইলে ক্যালকুলেশনের ফরম্যাট হচ্ছে এটা, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় চতুর্ভাগ ক্যালকুলেশনের শর্তে কি আসবে, পাই মাইনাস থিটা। ওকে, তাহলে আমি তোমাদেরকে এখন একটা কোশ্চেন দিব, তার আগে আমি আরেকটা কোশ্চেন করে দিচ্ছি। ওকে, এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে, এটা কিন্তু এখনই তোমার পড়া হয়ে যাবে, আজকের লেকচারে পড়া শেষ হয়ে যাবে, ঝামেলা হবে না। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম, মুছে ফেলার পর তোমাকে কোশ্চেন দিলাম, আমি একটা আরেকটা কোশ্চেন করে দিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার ধরো যে 5, ধরো কোশ্চেন দিল -1,1। ওকে, -1,1। আচ্ছা, আমি চেঞ্জ করি, ধরো যে -2,2। ওকে, -2,2, এটার ক্ষেত্রে কি করতে হবে, থিটার মান বের করতে হবে। তাহলে বলো -2,2 কোন চতুর্ভাগে অবস্থিত? এটা হচ্ছে যেহেতু বিন্দুটি কোন চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে -2। এখানে যে কোনো ভ্যালু দিতে পারে। আর তোমাদের আজকের লেকচারের শেষে আমি এটা লেকচার শিটে আপলোড করে দিব, ওই লেকচার শিটের মধ্যে বইয়ের কোশ্চেন্সগুলো আছে, রূপন্তী প্রকাশনী, তারপর হচ্ছে এসইও আহমেদ, দুটো রাইটারের বইয়ের কোশ্চেনই আছে। আমি সেটা মার্ক করে দিব কোনটা কোশ্চেন তোমাকে করতে হবে, ঠিক আছে? ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিব, তোমরা সেটা ফলো করে ফেলবা। আচ্ছা, ওকে, পেজ নাম্বার সব বলে দিব। ওকে, সেক্ষেত্রে দেখো এখানে তাহলে কি আসি, 2 কাটা যায়, তো তারপর পাই মাইনাস এখানে কি আসবে, টেন ইনভার্স -1, মানে মডুলাসের কারণে টেন ইনভার্স 1 হয়ে যাবে, টেন ইনভার্স 1 হয়ে যাচ্ছে। তাহলে পাই মাইনাস পাই বাই 4 লসাগু 4 পাই মাইনাস পাই সমান হচ্ছে 3 পাই বাই 4, ঠিক আছে? 3 পাই বাই 4 হচ্ছে এই অঙ্কের থিটার ভ্যালু। সো তুমি এবার আমাকে কোশ্চেন দাও, কোশ্চেন আমি তোমাকে দিচ্ছি, তুমি এবার আমাকে অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 6, এখন কমেন্টে অ্যান্সার জানাবা। সেটা হচ্ছে 3, ওকে, 3, তারপর হচ্ছে এই যে -3, -3√3। ওকে, আচ্ছা, -3, √3, -3, ওকে, √3। এটার ক্ষেত্রে এই যে থিটার ভ্যালু কত, ওকে, -3, √3, এটার ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে, এটা কাটাকাটি যাবে কিন্তু। ওকে, কাটাকাটি যাবে, 1/√3 আসবে, অ্যান্ড সেক্ষেত্রে থিটার ভ্যালুটা আমাকে কমেন্টে অ্যান্সারে জানাও, তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার করে জানাও। রিপিট করি, আমরা যেভাবে ক্লাস নিতাম সেভাবেই ক্লাস চলবে। তোমরা যে কাজটা করবে জাস্ট হচ্ছে ইনস্ট্রাকশনসগুলো ফলো করে আমাদের পড়াগুলো কমপ্লিট করে ফেলবে, তাহলে ইনশাল্লাহ সার্টেন টাইমের মধ্যে বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছি, সেই জন্য তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশনের কারণ নাই যে হচ্ছে ভাইয়াদের ইনস্ট্রাকশন ফলো করলে কতটুকু ভালো করবো বা শেষ হবে কিনা, এই না সেই না, এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে অলরেডি প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পড়ে বুয়েট মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, অলরেডি প্রতি বছরই অসংখ্য স্টুডেন্ট পড়তেছে। সো তুমি যদি ওই ভালো একটা জায়গায় যেতে চাও, বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় ওই পার্টে পড়তে চাও, হায়ার স্টাডি করতে চাও, সেই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশনসগুলো ফলো করলে কখনো ফল ডাউন করার চান্স থাকবে না, ঠিক আছে কথাটা? আচ্ছা, তো যে অ্যান্সার ঠিক মতো আসতেছে, আমি তাও হচ্ছে এটা একটু বলে দিচ্ছি। দেখো যদি একটু আটকে যাও, তো এই জায়গায় কি আসবে, আমাদের উপরে আসবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মান হচ্ছে √3, এক্স এর মান হচ্ছে -3, তাই না? তাহলে কাটাকাটি করলে এখানে 1/√3 আসবে। 1/√3 মানে কত ডিগ্রি বলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6, তাই না? তাহলে এখানে 6 লসাগু, 6 পাই মাইনাস পাই সমান হচ্ছে 5 পাই বাই 6, ঠিক আছে? না, আমি এটাই করি, একটা অঙ্ক করা থাকে এসব কোশ্চেনে, তার উপর শুধু ওভার রাইটিং করে অ্যান্সার মিলাই দিই। এটা এরকম অনেক অঙ্ক আছে যেগুলোতে হচ্ছে একটা অঙ্কের উপর 4টা অঙ্ক করছি, এরকমও রেকর্ড আছে, 4-5টা অঙ্ক করছি, 4-5টা অঙ্ক 6টা অঙ্ক করে হচ্ছে একটা অঙ্কের উপরেই জাস্ট ডাটা চেঞ্জ করে করলাম, এটা ঘটতেছে বা ঘটে। আচ্ছা, তো তোমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা, দেখো আসি এবার 6 নম্বর গেল, এবার পরের কন্ডিশনে আসি। তাইলে আমরা এখন যেটা জানলাম সেকেন্ড চতুর্ভাগের ক্ষেত্রে পাই মাইনাস থিটা, এই জিনিসটা এখন জানলাম। এবার থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে আসি। ওকে, থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে আসি, আমি একটু মুছলাম। থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে আসি, আমি একটু মুছলাম। ওকে, স্থানাঙ্ক নীতি কন্ডিশন মুছে দিলাম। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, ওকে, তো এটা কন্ডিশনের থিটা আর এই দূরত্ব ছিল r, তাই না? তো তোমাকে কোশ্চেন ধরো যে বললো -3, -√3, ওকে, ধরো এই যে একটু আগে যে ডাটা দিলাম, চিহ্ন চেঞ্জ করে দিলাম, -3, -√3, এটার ক্ষেত্রে থিটার ভ্যালু বের করো। -3, -√3, তাহলে আমাকে একটু দেখে বলো, -3, -√3, এটা কিন্তু কোন চতুর্ভাগে যাচ্ছে? আমাদের তৃতীয় চতুর্ভাগে যাচ্ছে, তাই না? মাইনাস মাইনাস কোন চতুর্ভাগ? থার্ড চতুর্ভাগ। এই জিনিসগুলো তো আমরা 9-10 থেকে শিখে আসছি। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে থিটার মান যদি বের করতে চাই, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই মান হচ্ছে -√3, এক্স এর মান হচ্ছে -3, মাইনাস মাইনাস কাটা গেল, √3 কাটা গেলে এখানে √3 হয়, তাহলে টেন ইনভার্স 1/√3 সমান তো একটু আগে জানি যে 30 ডিগ্রি। এটা কি হবে বলো?
আমাকে বুঝিয়ে বলো 30 ডিগ্রি এই কোণের মান এইখান থেকে বের করে এখানে এই কোণের মান কোনোভাবে 30 ডিগ্রি আসা সম্ভব? বলো অবশ্যই সম্ভব না। তাহলে এখানে সম্ভব হয়েছে কেমনে? হয়েছে একভাবে, দেখো মাইনাস মাইনাস তো এখানে অটোমেটিক অনুপাতের জন্য কাটাকাটি যায়, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা হয়ে যায় 3,√3। 3,√3 সংখ্যাটা কিন্তু এখানে চলে আসে, তাই না? প্রথম চতুর্ভাগে চলে আসে। এবং প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এই কোণের মান 30 ডিগ্রি, সেটা ভ্যালিড আছে, সেটা ঠিক আছে। তো তোমার তো এখানে স্টপ হলে যাবে না, তোমার হচ্ছে এখানে আসতে হবে। তার মানে তোমাকে এই পর্যন্ত এসে তুমি আটকে গেছো, তার মানে আরও এখান থেকে এখান পর্যন্ত আসতে হবে। মানে কত ডিগ্রি আসতে হবে? 180 ডিগ্রি রোটেট করতে হবে, তাই না? এই জন্য যখন বিন্দুটা থার্ড চতুর্ভাগে পড়বে তখন এখানে শর্ত হচ্ছে 180 প্লাস থিটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে থিটার ভ্যালু, এই যে এই থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তার সাথে 180 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে এই যে আমাদের এই কন্ডিশনে 210 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। সো এবার লিখবো কিভাবে, লেখার কৌশলটা তোমাকে দেখাই দিচ্ছি। এটা তো ডিগ্রি আকারে দেখালাম, রেডিয়ান আকারে আমরা মেইন অঙ্কটা করতেছি। দেখো লিখবো এভাবে, প্রথমে শর্ত দিব যে যেহেতু বিন্দুটি কোথায় অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ওকে অবস্থিত। সুতরাং থিটা ইকুয়াল টু, বুঝো কথাটা, যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, থিটা ইকুয়াল টু কি বলছিলাম? পাই প্লাস থিটা। এই থিটা মানে কি বলছিলাম? tan ইনভার্স y/x। আর এক্ষেত্রে এই থিটার ভ্যালু যখন বসাবো তখন কিন্তু মডুলাস দিতে হবে, যাতে আলাদা করে চিহ্নজনিত কোনো ক্যাচার না লাগে। কেন? কারণ চিহ্নজনিত ব্যাপারটা কিন্তু অলরেডি শর্ত দিচ্ছি, এবং সেই চিহ্নের জন্য কিন্তু অলরেডি এই শর্তটা এভাবে ইউজ করা হচ্ছে। এই জন্য আদার্স চিহ্ন রীতি এখানে কাজ করবে না। তো সেক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স y/x এটা লিখলাম। তারপরে দেখো ক্যালকুলেশন, দেখো পাই প্লাস tan ইনভার্স, ওকে ওয়াই এর মান হচ্ছে এখানে -√3 আর এক্স এর মান হচ্ছে -3, তাই না? তো তাহলে এখানে পাই প্লাস tan ইনভার্স কি আসে? 1/√3 আসে, ওকে। অ্যান্ড সেক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স 1/√3, 30 ডিগ্রি সমান হচ্ছে কত? π/6। 30 ডিগ্রি সমান হচ্ছে π/6, তাহলে এখানে আসবে 7π/6। এটা হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে, তো এখন আমি তোমাকে আরেকটা কথা, এডিশনাল কথা বলি। সেটা হচ্ছে আমাদের যে ক্লাস কার্যক্রম যাবে সম্ভবত জুম লাইভ অথবা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে যাবে। তবে আমি পার্সোনালি ফেসবুক লাইভটাকে বেশি সাপোর্ট করি, সাজেস্ট করি। তার কারণ কয়েকটা, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেমটা। যে তুমি কোনো কারণে যদি তোমার নেটওয়ার্ক ফল ডাউন করে তখন কিন্তু জুমে ক্লাস নিলে সেটা তুমি দেখতে পাবা না। বুঝে রাখো কথাগুলা। জুমে আমরা ক্লাস নিয়ে অভ্যস্ত, আমরা অনেকগুলো প্রাইভেট ব্যাচ অলরেডি জুমে চলতেছে, ফেসবুক লাইভও চলতেছে। জুমে ক্লাস নিয়ে আমি জানি সমস্যা কোন জায়গায়। বড় সমস্যা হচ্ছে জুমে ক্লাস নিলে ঢাকার ক্ষেত্রে সুবিধাটা হয়, ঢাকায় নেটওয়ার্কিং সিস্টেম অনেক ভালো, কিন্তু লোডশেডিং তো হয়। তো ধরো তোমার বাসায় ওয়াইফাই আছে, কিন্তু লোডশেডিংয়ের কারণে তুমি আধা ঘন্টা বা 10 মিনিট টাইম ক্লাস করতে পারলা না, ওকে। তখন কি হবে? ওই 10 মিনিট টাইম কিন্তু তুমি জুম থেকে, ওইটা কিন্তু আমার মতো করে আমি ক্লাস শেষ করে দিব, ওই 10 মিনিট কিন্তু তুমি ব্যাক পাবা না। বা কোনো একটা ক্লাস যদি তোমার মিস হয়ে যায় সেক্ষেত্রে কি হবে না বলো? সেক্ষেত্রে কিন্তু তুমি ওই ক্লাসটা দেখে নিতে পারতেছো না, যেটা জুমের মাধ্যমে অসুবিধা, ফেসবুক লাইভের ক্ষেত্রে সুবিধা। ফেসবুক লাইভে ইজিলি আমি ভিডিওটা সেভ করতে পারতেছি, কিন্তু জুমের ক্ষেত্রে ওইটা সেভ করা যায়, আদার সেভ করে আবার হচ্ছে সেটাকে আপলোড দিতে হবে। এত সময়, পার্সোনালি যদি বলি, এত সময় আসলে আমার নিজের কাছে নাই। এই জন্য ওইটা আসলে করতে পারবো না, করাটা কোয়াইট ডিফিকাল্ট। আর এটা সেভ করে আবার আপলোড দেওয়া, ওইখানে অনেক ঝামেলা আছে, ঝামেলা পোহানো লাগে, এত ঝামেলা করাটা খুবই মুশকিল। তো সেই জন্য জুমে ক্লাস সেভ করে আপলোড দিব, এই ঘটনা কিন্তু ঘটবে না। তার মানে তোমাকে যে টাইমে ক্লাস নিব ওই টাইমে তোমাকে তখন ক্লাস করতে হবে, জুমে যদি ক্লাস নেওয়া হয়। অ্যান্ড ক্লাস যদি মিস হয়ে যায় সেটা 100% মিস হয়ে যাবে, সেটা আর ব্যাক করা যাচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে ফেসবুক লাইভটাই বেশি কমফোর্টেবল তোমাদের জন্য। আমার জন্য দুইটাই কারেক্ট, আমি দুইটাতেই ক্লাস নিয়ে অভ্যস্ত, আমার জন্য সমস্যা নাই। তবে তোমাদের জন্য ফেসবুক লাইভটা বেশি ইফেক্টিভ হবে, কারণ ভিডিওটা সেফ থাকবে, ভিডিওটা নর্মালি ডিলিট হবে না। নর্মালি আমি ডিলিট করার চেষ্টা করি না, চিন্তা করি না। তো কিছু ক্ষেত্রে ডিলিট করা হয় যাতে তোমার কি হয়, একটা প্যারা থাকে যে আমার এই টাইমের মধ্যে পড়া শেষ করে ফেলতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে, এটার জন্য করা হয়। কিন্তু কথা হচ্ছে ফেসবুক লাইভটা বেশি সাপোর্টেবল, ঠিক আছে? বাট জুমে যদি চাও সেক্ষেত্রে জুমেও নেওয়া যাবে, কিন্তু জুমের থেকে ফেসবুক লাইভ নিলে তোমার আর ভিডিও লেকচারটার প্রবলেমজনিত সমস্যা থাকতেছে না। আর সেকেন্ড কথা হচ্ছে হোমওয়ার্ক জমা দেওয়ার ক্ষেত্রে আমি একটু পরে যে পিডিএফ ফাইলটা আপলোড দিয়ে দিব, লেকচার শিটটা 3.1 থেকে 3.4 এইটুকুর অংশ আগে আপলোড দিব, ওকে, বেসিক অংশ সহ। তো ওইটার নিচে কি করবে, 3.1-এর এই হোমওয়ার্কগুলো জমা দিব, অথবা আজকে যে ভিডিওটা এখন লাইভ যাচ্ছে এই লাইভ ক্লাসের নিচে কি করবে, এই অঙ্কগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিব লেকচার শিটের মধ্যে থেকে ওই হোমওয়ার্কগুলো জমা দিবে। আচ্ছা, জমা দিয়ে ফেলবে। আর যদি কোনো অংশের ভিডিওতে পরে দেখার সময় সমস্যা হয়, যে আমি এখন তো ক্লাস নিয়ে শেষ করলাম, ধরো রাতের বেলা আবার ক্লাসটা করলাম,
ভিডিওটা দেখলা, কোনো সমস্যা ফেস করলা, যদি কোনো অংশে কোনো সমস্যা ফেস করো জাস্ট ওইটুকুর স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে ওইটুকু একটু মার্ক করে ফেলো। ওকে, মোবাইলের মধ্যে স্ক্রিনশট তুলে অটোমেটিক মার্ক করার সিস্টেম চলে আসে, মার্ক করে ফেলো, মার্ক করে হচ্ছে পোস্ট করো বা পোস্টের নিচে হচ্ছে লিখে দাও স্যার ভাই হচ্ছে এই লাইনটা বুঝতে পারি নাই, এটা একটু বলেন। তখন আমি অটোমেটিক্যালি কী করবো, ওইখানে কমেন্টের রিপ্লাইয়ে আমি সেটা একটা শর্ট ব্যাখ্যা দিয়ে দিব, হয় সেটা লিখিত ব্যাখ্যা দিয়ে দিব, হয় একটা ভিডিও ক্লিপ আকারে দিয়ে দিব, যেটা কমফোর্টেবল হবে আমার জন্য আমি সেটা করে দিব। ঠিক আছে, তোমাদের আদার্স লেকচার বোঝাজনিত কোনো সমস্যা তোমাদের থাকতেছে না। অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু অফলাইনে ক্লাসে কখনোই ছিল না, তাই না বলো? অফলাইনে ক্লাসে একটা অঙ্ক বাসে গিয়ে আটকে গেছি, তো সেক্ষেত্রে এটা কমেন্ট করে জানাবো, এই জিনিসটা কিন্তু হয় না, পরে ক্লাসে জানানো হয়, কিন্তু তার চেয়ে এই জিনিসটা অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি সুইটেবল তোমাদের জন্য। আচ্ছা, সো ইনস্ট্রাকশনসগুলো ফলো করে ওইভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো তাহলে হ্যাঁ 7/6 আসলো, এই কোয়েশ্চেন্সটা আমরা করলাম। এরপরে পার্টে আসি, এরপরের পার্টে কোয়েশ্চেন এটার প্রেক্ষিতে হোমওয়ার্ক আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব। আমি এবার চতুর্থ চতুর্ভাগের পার্টে যাচ্ছি, ওকে, চতুর্থ চতুর্ভাগ। তো সেক্ষেত্রে আমরা এখন যে অবধি যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগের ক্ষেত্রে পাই মাইনাস থিটা, থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে পাই প্লাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগে যদি আসি, ওকে, তাহলে রোটেশনটা যদি এভাবে হয়, রোটেশনটা যদি কীভাবে হয়, এভাবে হয়, তাহলে এই কন্ডিশনে এই অ্যাঙ্গেলের পরিমাণ হবে 2π মাইনাস থিটা। কেন 2π মাইনাস থিটা হবে? তার কারণ হচ্ছে এটা হচ্ছে মাইনাস থিটা, বুঝছো কথাটা, এটা হচ্ছে মাইনাস থিটা, অ্যান্টি ক্লক, এই যে ক্লকওয়াইজের ক্ষেত্রে মাইনাস আসতেছে। আর সেকেন্ড কথা হচ্ছে এখান থেকে ঘুরে এসে এখানে এই টোটালটুকু হচ্ছে কত, 2π, এই টোটালটুকু হচ্ছে 2π। তাহলে এই 2π থেকে তুমি যদি এইটুকু অংশ বাদ দাও, ধনাত্মক দিকের অ্যাঙ্গেল নিতে চাও, এটুকু অংশ বাদ দিয়ে ধনাত্মক দিকের অ্যাঙ্গেল নিতে চাও, তাহলে দেখেই বলো টোটাল অংশ হচ্ছে 2π, তার থেকে এই মাঝখানে এই অংশটুকু হচ্ছে মাইনাস থিটা, বাদ দিয়ে দিলা, আমাদের চলে যাচ্ছে, তাহলে এই ধনাত্মক দিকের অংশটা আসবে 2π মাইনাস থিটা। ওকে, আর যদি তোমার এখানে কোনো কন্ডিশন দেওয়া না থাকে, যে কোনো দিকে যদি মাইনাসের দিকে নেওয়া যায়, তাহলে মাইনাস থিটা অ্যান্সার লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আর প্লাসের যদি শর্ত দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে প্লাসের কন্ডিশন দিতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি দেখো কোশ্চেনটা করে দিচ্ছি। তাহলে আমাদের কোশ্চেনটা দেখো, এই পার্টের লাস্ট টাইপের কোশ্চেন আজকের লেকচারের জন্য। ওকে, কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা হচ্ছে কি দেওয়া যায়, এই যে আমাদের বিন্দু নিয়ে তো সমস্যা নাই, কোশ্চেন নাম্বার ধরো যে 9, ওকে, 8টা কোশ্চেন মধ্যে করাইছিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ধরো যে 1, -√3, ওকে, 1, -√3, এটা কোন চতুর্ভাগে পড়বে? এক্স এর মান প্লাস, ওয়াই মান মাইনাস, তাই না? প্লাস মাইনাস, এটা হচ্ছে কি আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো লিখবো কিভাবে? যেহেতু বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এভাবে কিন্তু লাইনটা লিখবা, যেহেতু বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থিত, তো সেই জন্যে আমাদের এখানে সুতরাং থিটা ইকুয়াল টু হবে 2π মাইনাস tan ইনভার্স y বাই x, ঠিক আছে? 2π মাইনাস tan ইনভার্স y বাই x, এটা হচ্ছে সূত্র। 2π মাইনাস tan ইনভার্স y মান হচ্ছে -√3, x এর মান হচ্ছে 1, তাহলে এবার 2π মাইনাস এখানে আসতেছে tan ইনভার্স √3, ঠিক আছে? তাহলে এরপরে 2π মাইনাস tan ইনভার্স √3 কন্ডিশনের কথা আসে বলো 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, তাহলে এই জায়গায় 3 লসাগু হলে 6π মাইনাস π সমান হচ্ছে 5π/3, এবং এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এটার প্রেক্ষিতে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, এটার প্রেক্ষিতে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে ধরো যে 1, আচ্ছা √3, -1, এই কোশ্চেনটা হোমওয়ার্ক করবা। তারপর হচ্ছে 1, -1, এটার ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে সেটা হোমওয়ার্ক হিসেবে করবা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে কিন্তু ঝামেলাযুক্ত পার্ট দেখছি, সেটা হচ্ছে কি কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক রীতি দেখছিলাম। এবার পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কের রীতিটা দেখি, একেবারে সহজ, এটা নিয়ে কেউ আটকায় না, কখনো আটকায় না, চমৎকার এবং সহজ একটা পার্ট। অ্যান্ড এই পার্টটা আশা করি বুঝছো, সমস্যা নাই। তাহলে এই জায়গায় চতুর্থ পার্ট, পোলার থেকে কার্টেসীয়তে যদি যাইতে চাও, ধরো তোমাকে কোশ্চেন দিল, ওকে, একটু আগে যে কোশ্চেনটা করলাম, ধরো যে এই যে আমাদের 2, ধরো 30 ডিগ্রি মানে কত, π/6, ওকে, এটাকে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করো। এখানে আদার্স কোনো ঝামেলা নাই, ডিরেক্ট কাজ ভাই, ডিরেক্ট কাজ। ওকে, ডিগ্রি মান না জানলে ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা, বাট মুখস্থ রাখাটা বেশি ভালো। তো সেক্ষেত্রে বলো এক্স ইকুয়াল টু এই যে r cos থিটা, আর এর মান কত, 2 cos π/6, তাই না? সেক্ষেত্রে বলো 2 ইন্টু, বুঝো কথাটা,
cos π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত হয়? cos 30 ডিগ্রি মান হয় √3/2। cos 30 ডিগ্রি মান হয় √3/2, 2 কাটা গেল, আসতেছে √3, ঠিক আছে? আচ্ছা, আর y এই যে 2 sin 30 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি, এই যে π/6, 2 × sin 30 ডিগ্রি মান কত হয়? হাফ হয়, তাই না? হাফ, তাহলে সমান আসে কত? 1। তাহলে সুতরাং এখানে স্থানাঙ্ক আসছে √3,1, এটা হচ্ছে অ্যান্সার। আমি খুব সুন্দর সুন্দর মান নিয়ে করছি, এই জন্য অঙ্কের অ্যান্সারগুলো সুন্দর সুন্দর আসছে, ঠিক আছে? বইয়ের অ্যান্সার ক্ষেত্রে মাঝে মাঝে সুন্দর হয় না। তো নিয়ম হচ্ছে এটা, পোলার থেকে কার্টেসিয়া যাওয়াতে আর কোনো নিয়ম নাই, আর কোনো কাহিনী নাই, আর কোনো ঝামেলা নাই। আর কার্টেসিয়া থেকে পোলারের ক্ষেত্রে এই যে 4টা থিটার কন্ডিশনে 4টা কেস ফলো করা লাগে। ফার্স্ট কন্ডিশনে থিটা, ফার্স্ট চতুর্ভাগের ক্ষেত্রে রেগুলার থিটা, সেকেন্ড চতুর্ভাগে পাই মাইনাস থিটা, থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে পাই প্লাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে 2 পাই মাইনাস থিটা। এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, এইটুকু বুঝে রাখতে হবে। বুঝে রাখতে পারলে আমাদের অঙ্কের অংশটুকু কমপ্লিট হয়ে যাবে। আমাদের নেক্সট ক্লাসে রিপিট করি, নেক্সট ক্লাসে আমরা এরপর অংশটুকু থেকে স্টার্ট করব। আজকে ক্লাসে আমরা মেইনলি শিখলাম কি, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কের যে রূপান্তরটা আছে, এই রূপান্তরটা কিভাবে করে, কিভাবে রূপান্তর নিয়ে ক্যালকুলেশন করব, এই টোটাল অংশটুকু আমরা শিখলাম। এন্ড এবার আমাকে বলো কোনো পার্টে কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু আমাকে কমেন্টে জানাও। কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি সেটা কমেন্ট অ্যান্সার দেওয়ার জন্য 2 মিনিট টাইম দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? 2 মিনিট টাইম দিচ্ছি তোমাদের। কোনো প্রবলেম থাকলে আমাকে এখন। আচ্ছা, আগের xy এবং পরের xy সেম আসে নাই কেন ভাই? আগের xy এবং পরের xy ভ্যালু চেঞ্জ হয়ে গেলে, ডাটা চেঞ্জ হয়ে গেলে তো অ্যান্সার ভিন্ন আসবে। ডাটা চেঞ্জ হয়ে গেলে অ্যান্সার ভিন্ন আসবে। আচ্ছা, তারপর হচ্ছে হোমওয়ার্ক কীভাবে সাবমিট করব, সিস্টেম খুব সহজ। সেটা হচ্ছে এই যে পোস্টটা দিলাম, এই যে লাইভ ক্লাস নিলাম, এই লাইভ ক্লাসের নিচে তুমি যখন অঙ্কগুলো করবা, করার পরে ফার্স্ট সিস্টেম সেটা হচ্ছে করার পরে এইটার কমেন্ট বক্সে হোমওয়ার্ক জমা দিতে পারো, অথবা আমি একটু পরে যে পোস্টটা দিব তোমাদের লেকচার শিটের 3.1 থেকে 3.4 লেকচার শিট অংশটুকু দিয়ে দিব। তো এই লেকচার শিটের যে পোস্টটা যাবে, এই পোস্টের নিচে কমেন্ট বক্সে তুমি হোমওয়ার্কটা সাবমিট করতে পারবে, অথবা যদি আরও বেশি করতে চাও সেটা হচ্ছে আমাকে ইনবক্স করে প্রবলেমটা সলভ করতে পারবে, ঠিক আছে? বাট প্রথম দুটো ওয়ে ফলো করাই বেশি ভালো। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসটা আজকের মতো এখানে শেষ। আমরা এইটুকু নিয়ে কথা বললাম। ক্লাসটা কি পরে আবার করতে পারবো? অবশ্যই করতে পারবে, ক্লাসটা সেফ থাকবে। তারপর বাঁধন মজুমদার ভাইয়া, আপনি মজা করে পড়ান। হ্যাঁ, চেষ্টা করি পড়াগুলোকে আসলে ইন্টারেস্টিং করে তোলার। তার কারণ হচ্ছে পড়াটা আসলে ইন্টারেস্টিং, কিন্তু আমরা অনেক বোরিংভাবে পড়ি, কিন্তু ইন্টারেস্টিং করে পড়তে হবে তাহলে। কারণ পড়াশোনাটা আসলে কঠিন একটা কাজ, এটা আমিও জানি। তো এই জন্য এটার মধ্যে থেকে মজাটা খুঁজে নিতে হবে, এটাকে যতটুকু ইন্টারেস্টিং করা যায় ইন্টারেস্টিং করতে হবে। ওকে, আর কোনো কমেন্ট আসতেছে না হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড দোয়া করে সবাই যেন সুস্থ থাকে। অ্যান্ড অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট থিং দুইটা। ফার্স্ট থিং হচ্ছে নামাজ কালাম ঠিক মতো পড়বে, যে ধর্মাবলম্বী সেই ধর্মাবলম্বীর ধর্মের কাজগুলো করবে, বাসায় প্যারেন্টসদেরকে কাজে হেল্প করবে। এই দুটো জিনিস তোমাদের অবশ্যই করতে হবে। করলে তুমি একটা মেন্টাল পিস পাবে, একটা ফিজিক্যাল ফিটনেস পাবে, ঠিক আছে? যদি বাসায় সারাদিন মোবাইল টিপো বসে থাকো, তাহলে কিন্তু কাজ কিছুই হবে না। তোমার নিজস্ব উইকনেস আরও বেশি করে ডেভেলপ হবে, আর এটা একটা খারাপ একটা কাজ আর কি, যে কোনো কাজ করতেছো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্যারেন্টসকে অবশ্যই কাজের জন্য হেল্প করবে। অ্যান্ড হচ্ছে নামাজ কালাম যে ধর্মাবলম্বী আছো, সেই ধর্মের যে কাজগুলো আছে, সেই ধর্মকর্মের কাজগুলো অবশ্যই করতে হবে, এটা খুবই জরুরি। আর মন দিয়ে পড়াশোনা করো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আর আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থেকে তোমাদের ক্লাসগুলো নিতে পারি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।